বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা অনেক ভালো আছেন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে অধ্যায় 2 থেকে সৃজনশীল 6। তা আসেন প্রত্যেক সৃজনশীলের ন্যায় আমরা এখানেও আগে অনুচ্ছেদটা ভালো করে পড়ব এবং আমাদের কোন সূত্রের সাথে মিল রয়েছে সেই অনুযায়ী ডেবিট ক্রেডিট নির্ণয়, শ্রেণীবিন্যাস এবং L + C এর উপর ব্যাখ্যা অবশ্যই জানতে হবে। তা আসেন আমরা শুরু করি। 6 সাকিব আল হাসান 15 লাখ টাকা নগদ এবং 7,20,000 টাকার ব্যাংক নিয়ে ব্যবসা শুরু করলো। আমরা জানি মালিক কোনো সম্পদ নিয়ে ব্যবসা শুরু করলে যে সম্পদ নিয়ে শুরু করবে তার ডেবিট, মূলধন, ক্রেডিট। আমাদের সূত্র 1 মজার 4টি সূত্রের মধ্যে নগদান ডেবিট, ব্যাংক ডেবিট অ্যান্ড মূলধন হিসাব ক্রেডিট। অন্যদিক দিয়ে গ্রাহকদের সেবা প্রদান করলে আমাদের টাকা আসে। আমরা কারো সেবা করলাম, সে আমাদের টাকা আসে। সো টাকা আসলে নগদান ডেবিট, আর কী কারণে আসলো? সেবার কারণে। চেকের মাধ্যমে বাড়ি ভাড়া প্রদান করলে টাকা যায়, সূত্র 4, যা চলে যায় তা ক্রেডিট, নগদ টাকা চলে গেল, এখানে ব্যাংক এলো, সো ব্যাংক হিসাব ক্রেডিট। কেন গেল? ভাড়ার কারণে, সো ভাড়া হিসাব ডেবিট। বিজ্ঞাপন বাবদ পরিশোধ করা হলো, পরিশোধ করলে টাকা চলে যায়, সো নগদ টাকা গেল, নগদান ক্রেডিট। কেন গেল? বিজ্ঞাপনের কারণে, সূত্র 4। উপযোগ বিল পরিশোধ, টাকা চলে গেল, নগদান ক্রেডিট, উপযোগ বিল ক্রেডিট, তাও সূত্র 4। ধারে অফিস সাপ্লাইস ক্রয়, সূত্র 4, ক্রয় করলে টাকা চলে যায়, এখানে টাকা চলে যাওয়ার কথা। আমরা জানি যাওয়ার ক্ষেত্রে ধারে বাকিতে কোনো কিছু উল্লেখ থাকলে পাওনাদার ক্রেডিট, আর কেন গেল? অফিস সাপ্লাইজের কারণে। এরপর আসেন গ্রাহকদের 1,75,000 টাকার সেবা প্রদান করলে টাকা আসে, সো নগদান ডেবিট, কিন্তু সেবা এখানে ধারে দেওয়া হয়েছে। সূত্র 3 বলে আসার ক্ষেত্রে ধারে বাকিতে কোনো কিছু উল্লেখ থাকলে দেনাদার ডেবিট, সেবা ক্রেডিট। এবার আসেন 28 তারিখের প্রদত্ত সেবার বিল চেকে পাওয়া গেল মানে আমাদের টাকা আসছে, ব্যাংক হিসাব ডেবিট, চেকে আসছে যেহেতু, সূত্র নাম্বার 3। আর আমরা জানি টাকা পাওয়া গেলে যার থেকে পাওয়া যায় তিনি দেনাদার হিসাব ক্রেডিট। এরপর আসেন অফিস সাপ্লাইজের অপরিশোধিত মূল্য পরিশোধ করা হলো, মূল্য পরিশোধ করলে টাকা চলে যায়, সূত্র 4, যা চলে যায় তা ক্রেডিট, নগদ টাকা গেল, নগদান ক্রেডিট। আর আমরা জানি আমরা যাকে টাকা দিই তিনি পাওনাদার, সো পাওনাদার হিসাব ডেবিট। এখানে অনেকে মনে করে সম্পদের নাম অথবা পূর্বের তারিখে যেই সেবার নাম উল্লেখ থাকবে, মানে সম্পদের নাম উল্লেখ থাকবে, কিন্তু মনে রাখবেন যে পূর্বের তারিখের টাকা আসলে আমরা সবসময় দেনাদারকে লিখব, কার নামে আসছে মানে কী কারণে আসছে, সম্পত্তির নাম থাকলে সেটা দিব না। আর কাউকে পরিশোধ করলে সেই ক্ষেত্রে আমরা পাওনাদারের নাম দিব, ওখানে কোনো সম্পদের নাম দেওয়া যাবে না। তাহলে আসেন অনুচ্ছেদটা আমরা জানলাম। এরপর আসেন অফিস সরঞ্জামের অপরিশোধিত মূল্য। তো এক্ষেত্রে আমরা বুঝতে পারলাম এতক্ষণে যে অফিস সরঞ্জাম ধারে কেনা হয়েছিল 17,000 টাকা দিয়ে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আপনাদের বইতে, সেটা হচ্ছে যে ধারে অফিস সাপ্লাইস ক্রয় করা হলো 17,000 টাকা। জানুয়ারি 21 আমরা লিখব আগে তারিখ, বিবরণ বিস্তারিত টাকা, আর যদি বলি পরিমাণ টাকা। তাহলে আসেন সে অনুযায়ী আমরা দেখতে চাচ্ছি যে কত 2017 সাল, 2017 এখানে সাল জানুয়ারি 21 তারিখ, জানুয়ারি 21 আপনি ধারে অফিস সরঞ্জাম বা অফিস সাপ্লাইস ক্রয় যাই দেন, ধারে সাপ্লাইস ক্রয়, ধারে সাপ্লাইস ক্রয়, টাকার পরিমাণ ছিল 17,000, আমরা 17,000 টাকা লিখলাম। আর সেই 17,000 টাকা থেকে আপনি 31 তারিখে গিয়ে দেখেন অফিস সাপ্লাইজের মূল্য পরিশোধ 10,000 টাকা। তো সেম টু সেম 31 তারিখ মূল্য পরিশোধ। তো স্বাভাবিক বোঝা যাচ্ছে যে কত কিনলাম, 17,000, দিলাম 10,000, তাহলে বাকি থাকলো কত সেটা আপনারা সহজে বুঝতে পারতেছেন, 7,000 টাকা। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের প্রথম এতটুকুই ছিল সৃজনশীল 6 ক নাম্বার। আশা করি কোনো সমস্যা নেই। তারপরে আমরা যাই, আমাদেরকে বলল জানুয়ারি মাসে মোট খরচের পরিমাণ নির্ণয় করো। তা আসেন খরচের পরিমাণ নির্ণয় করব আমরা। পুরো ঘরটা মুছিয়ে দিচ্ছি একবারে। তো খরচের পরিমাণ নির্ণয় আমরা আগে ডেসক্রিপশান লিখবো এটার, সেটা হচ্ছে যে কি আমাদেরকে বলা হলো খরচের পরিমাণ নির্ণয় করো। আমরা সৃজনশীল এটা কত 6 খ নাম্বার, খরচের পরিমাণ নির্ণয়। তা আমরা লিখব খরচের পরিমাণ নির্ণয়।
আর কোনো কিছু পরিমাণ নির্ণয়ের ঘর সম্পর্কে আশা করি আপনাদের সবার অভিজ্ঞতা রয়েছে। এতদিন আপনারা এটা বুঝিয়ে গেছেন সবাই। সেটা হচ্ছে যে পরিমাণ টাকা, বিস্তারিত টাকা অ্যান্ড তারিখ। তো আসেন আমরা শুরু করব। সেটা হচ্ছে যে শুরু করতেছি তারিখ, বিবরণ, এরপর আসেন বিস্তারিত টাকা, বিস্তারিত টাকা, তারপর পরিমাণ টাকা। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, খরচের পরিমাণ বা ব্যয়ের পরিমাণ একবার সহজ, যত লেনদেনে ব্যয় হিসাব আছে সবগুলো যোগ করে দেব। তাহলে আমরা প্রথম থেকে লেনদেনগুলো আমরা পড়েছিলাম। 1 তারিখ যেটা আসে সেটা হচ্ছে নগদান ডেবিট, ব্যাংক ডেবিট, মূলধন ক্রেডিট। তাহলে নগদ সম্পদ, ব্যাংক সম্পদ, মূলধন, মালিকানা সত্ত্ব, এখানে কোনো ব্যয় নেই, সুতরাং ও আসবে না। গ্রাহকদের সেবা প্রদান 5 তারিখ, নগদান ডেবিট, সেবা হিসাব ক্রেডিট, নগদ সম্পদ, সেবা আয়, এটাও আসবে না। চেকের মাধ্যমে ভাড়া পরিশোধ, হ্যাঁ ভাড়া হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, ও কিন্তু আসবে যেহেতু চেকের মাধ্যমে ভাড়া পরিশোধ করা হলো। সো ব্যাংক ক্রেডিট আর কেন, ভাড়ার কারণে। সো ভাড়া খরচ আমরা লিখব জানুয়ারি 2017, জানুয়ারি কত এটা 9 তারিখ, ভাড়া পরিশোধ, টাকার পরিমাণ কত, চেকের মাধ্যমে মাসিক ভাড়া পরিশোধ আসে যে 40,000 টাকা, তো আমরা লিখব 40,000। তাহলে আমরা একটা খরচ পেলাম, তার নাম আমরা লিখে দিলাম। এরপর বিজ্ঞাপন বাবদ পরিশোধ করা হলো, এর পরের তারিখ 11 তারিখ, বিজ্ঞাপন ডেবিট, নগদ টাকা চলে গেছে, নগদান ক্রেডিট, নগদ সম্পদ কিন্তু বিজ্ঞাপন ব্যয় হিসাব, তাহলে ও এখানে আসবে। তারপরে 11 তারিখ বিজ্ঞাপন বাবদ পরিশোধ, তাহলে লিখব বিজ্ঞাপন বাবদ প্রদান বা পরিশোধ যাই বলেন, কত টাকা 12,000 টাকা, তো লিখে দিলাম 12,000। এরপরে আসেন আর কোনো ব্যয় আছে কিনা আমরা দেখি। উপযোগ বিল পরিশোধ, উপযোগ বিল ডেবিট, নগদান ক্রেডিট, তার মানে উপযোগ বিল সেও ব্যয় হিসাব জানুয়ারি 16, উপযোগ বিল প্রদান বা পরিশোধ যাই বলেন, টাকা চলে গেল, নগদান ক্রেডিট, উপযোগ বিল ডেবিট, উপযোগ বিল খরচ 17,000 টাকা, আমরা 17,000 এখানে লিখে দিলাম। তাহলে এই গেল আমাদের 3টা লেনদেন। এরপর আসেন ধারে অফিস সাপ্লাইস ক্রয়, অফিস সাপ্লাইস ডেবিট, নগদান ক্রেডিট, পাওনাদার ক্রেডিট, অফিস সাপ্লাইস সম্পদ, পাওনাদার দায়, সে আসবে না। গ্রাহকদের ধারে সেবা প্রদান, সো দেনাদার ডেবিট, সেবা ক্রেডিট, এখানে দেনাদার সম্পদ, সেবায় আসবে না। তারপর 28 তারিখে বিলের চেক প্রাপ্তি, তো ব্যাংক হিসাব ডেবিট আর চেক যেটা পাইছি সো দেনাদার ক্রেডিট, তো ব্যাংক সম্পদ, দেনাদার সম্পদ আসবে না। অফিস সাপ্লাইসের মূল্য পরিশোধ, পাওনাদার ডেবিট, নগদান ক্রেডিট, তার মানে বোঝা যাচ্ছে যে কি পাওনাদার ব্যয় দায় অ্যান্ড নগদ টাকা চলে গেছে, নগদ সম্পদ, দায় সম্পদ, সুতরাং সে ব্যয় হিসাব, ও এখানে কোনো ব্যয় হিসাব নেই, এখানে আসবে না। তা আসলে আমরা 3টা ব্যয় পেলাম, আর 3টা আমরা এখন কি করব, যোগ করে দেব। ক্যালকুলেটর নিলাম, 40,000, 40 প্লাস 12 প্লাস 17,000, আমাদের টোটাল টাকা হচ্ছে যে এখানে 69,000 টাকা, 6930 অ্যান্ড হিসাব ক্লোজ। তাহলে 69,000 টাকা আমাদের মোট খরচের পরিমাণ নির্ণয়, সৃজনশীল 6-এর খ নাম্বার। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা আপনারা এটাতে কোনো সমস্যা নেই। এবার আসেন আমরা আমাদের একটা গুরুত্বপূর্ণ সমাধান, সেটা হচ্ছে যে সৃজনশীল। এখন আমরা শুরু করছি সৃজনশীল 6 থেকে, সেটা হচ্ছে গ নাম্বার। তো আসেন আমরা ক খ করলাম, এবার গ। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর আমরা জানি প্রিয় শিক্ষার্থীরা এটা করার জন্য আমাদেরকে অবশ্যই 3টে জিনিস অবশ্যই জানতে হবে। সেটা হচ্ছে যে কি হিসাবের পক্ষ নির্ধারণ প্রথম, দ্বিতীয় শ্রেণী নির্ধারণ, তৃতীয় প্রভাব। তো আসলে আমরা আমাদের এই ক্লাসও দেখাচ্ছি কীভাবে পক্ষ নির্ধারণ করে, কীভাবে শ্রেণী নির্ধারণ করে এবং কীভাবে প্রভাব নির্ণয় করে। বিবরণী ছকটাই মূলত সকল অঙ্কের সমাধান, সকল অঙ্ক পারা যায় একে দিয়ে। তো আসলে আমরা শুরু করি। প্রথম,
6 জনাব সাকিব আল হাসান 2017 সালের 1 জানুয়ারি তারিখে নগদ 15 লাখ টাকা এবং ব্যাংক জমা 7,20,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। তো আমরা আগে রাফ করব, সেটা রাফের জন্য আমি এখানে করে রাখলাম। সেটা হচ্ছে যে কি, ধরেন প্রথমটা আমাদের হিসাবের পক্ষ নির্ধারণ করতে হবে। তো মালিক জানিয়ে শুরু করে আমরা অনেকবার আলোচনা করেছি, সেটা হচ্ছে যে কি নগদান ডেবিট। তারপর আসেন দ্বিতীয় যেটা ব্যাংক জমা, সো ব্যাংক ডেবিট। আর মালিক জানিয়ে শুরু করে তার ডেবিট মূলধন ক্রেডিট, সো সেই অনুযায়ী মূলধন ক্রেডিট। তা আমরা শ্রেণীবিন্যাস জানি, নগদ কি সম্পদ, ব্যাংক ও সম্পদ, আর মূলধন কি বলে মালিকানা সত্ত্ব। তো সংক্ষেপে লিখলাম আমরা মালিকানা সত্ত্ব। তা আসেন একটু করে দেখিয়ে দিয়ে সম্পদ নগদ ডেবিট, সম্পদ ডেবিট হলে আমরা জানি আমাদের শিট বলতেছে A+, আবার ব্যাংক ডেবিট হলে মানে ব্যাংক ও সম্পদ, তাও সম্পদ ডেবিট হলে A+, আর মালিকানা সত্ত্ব বা মূলধন ক্রেডিট হলে E+। তাহলে এখন আমাদেরকে বলতেছে A+, আর E+। তাহলে এখানে আমরা একে খুঁজে নিচ্ছি, কত এ পেয়ে গেলাম। এর ভিতরে দুইটা ঘর, একটা নগদান। তো আমরা আগে তারিখটা লিখে দিই 2017 জানুয়ারি 1। তো লিখে দেন 2017 জানুয়ারি 1। আর যেটা দেখাচ্ছে একজন নগদান, তো নগদের একটা ঘর করলাম নগদান, অন্যদিকে আরেকজনকে দেখাচ্ছে কেসে ব্যাংক, সো ব্যাংকের একটা ঘর করলাম ব্যাংক, দুইটা ঘর করলাম। বলতেছে দুইটাই প্লাস করার জন্য, তো A+ আমরা বাড়াই দিচ্ছি। নগদ 15 লাখ টাকা, তো 15 লাখ টাকা 15 1 2 1 2 3 15 লাখ টাকা আমরা লিখে দিলাম। অন্যদিকে ব্যাংক কত 7,20,000, তো 7,20,1 2 3 7,20,000 একসাথে মূলধন ক্রেডিট। আমরা জানি দুতরফা থাকিলে পদ্ধতি অনুযায়ী ডেবিটে যা থাকবে ক্রেডিটও তা হইতে হবে। তো ডেবিটে আছে যে 15 লাখ আর 7,20,000, তাহলে 7 5 12 22 লাখ, আরও আছে 22,20,000। তো এদিকে আমরা লিখে দিব 22,20,000। এর ঘরে বলে যে E+, তো 22,20,000। আর আমরা জানি এ করে 22 লক্ষ, তার মানে আরেকটা শূন্য হবে 22,20,000 টাকা। আর এই ঘরে টাকা আসলে কেন আসে আমরা সেটা এখানে লিখতে হয় যে মূলধন আনায়ন ওকে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রথম লেনদেনটা আমরা ক্লিয়ার। আমরা শুধু ডেবিট ক্রেডিট পক্ষ ওই কাজটা রাফ করলাম, সেটা এখান থেকে দেখে এখানে বসিয়ে দিলাম। এবার আসে পরবর্তীতে যাই। জানুয়ারি 5 তারিখ গ্রাহককে সেবা প্রদান করে টাকা আসে। সো নগদ টাকা আসলে নগদান ডেবিট, সেবা ক্রেডিট। তো আমরা এটা এখানে লিখি আগে রাফে, নগদ টাকা আসলো নগদান ডেবিট আর সেবা, সো সেবা ক্রেডিট। তো আমরা জানি নগদ সম্পদ, সো নগদ সম্পদ, আর অন্য দিক দিয়ে সেবা। সম্পদ আসারে ক্রেডিট হলে সেটা আই, তো আসেন আই। সম্পদ ডেবিট হলে A+, আর সেবা বা আই ক্রেডিট হলে A+। তা আসেন আমরা দেখতেছি আবার বলতেছে নগদ সম্পদ A+ করার জন্য। তাহলে আমরা এটা জানুয়ারি কয় তারিখ, জানুয়ারি 5 তারিখ, জানুয়ারি 5 সেটা বলতেছে গ্রাহকদের সেবা প্রদান। তো নগদ বলতেছে বাড়ানোর জন্য, সো বাড়াই দিব নগদের করে 75,000 75 1 2 3। অনেক দিক দিয়ে সেবা আয় বলে যে ই বাড়ানোর জন্য, তাহলে ইও বাড়াই দিচ্ছি 75,000 7 5 1 2 3। কেন সেবা আয়, কারণ আমরা সবাই জানি এ ঘরে টাকা আসলে সেটার মন্তব্য আমাদেরকে দিতে হবে। তারপর আসেন জানুয়ারি 9 তারিখ কী বলে একটু দেখি। চেকের মাধ্যমে মাসিক ভাড়া প্রদান করলে টাকা চলে যায়, আর টাকা চলে গেলে নগদান ক্রেডিট। এখানে বলছে চেকের মাধ্যমে, তো সুতরাং নগদ টাকা যায় না, ব্যাংক গেছে, সো ব্যাংক হিসাব ক্রেডিট। আর কেন গেছে ভাড়ার কারণে, আমরা লিখব ভাড়া ডেবিট আর ব্যাংক ক্রেডিট। সো ভাড়া হচ্ছে যে কি ব্যয়, আর ব্যাংক কি সম্পদ। আর ব্যয় হলে আমরা জানি E-, আর সম্পদ ক্রেডিট হলে আমরা জানি A-। তা আমরা ব্যয় E-, আমরা 9 তারিখ খুঁজে নিই। E- কত টাকা করব, চেকের মাধ্যমে বাড়ি ভাড়া প্রদান 40,000 টাকা, 40,000 টাকা ব্যয় বা ভাড়া খরচ লিখতে পারেন, যদি অন্যদিকে লেখেন পরিচয়টা এইভাবে দেন ভাড়া খরচ, যেটা আপনার ভালো লাগে।
এরপর আসেন ব্যাংক ক্রেডিট। তাহলে ব্যাংকের ঘর করা আছে, আমরা ব্যাংকের ঘরে টাকা কমাই দিব, তাও 40, 1, 2, 3 কমাই দিলে ব্র্যাকেট আইডেন্টিটি করতে হয়, দুইটাই মাইনাস করলাম আমরা। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এতটুকু আশা করি কোনো প্রবলেম নেই। এরপর আসেন 11 তারিখ, জানুয়ারি 11, পরবর্তী তারিখ 11। তো 11 তারিখ আমাদেরকে শেখাচ্ছে কি বিজ্ঞাপন বাবদ টাকা পরিশোধ করা হলো। ঘুরে টাকা পরিশোধ করলে নগদ টাকা চলে যায় নগদান ক্রেডিট। কেন গেলো? বিজ্ঞাপনের কারণে। তো আমরা এখানে লিখি বিজ্ঞাপন ডেবিট, আর নগদ টাকা চলে গেল নগদান ক্রেডিট। তো বিজ্ঞাপন কী হিসাব? ব্যয়, আর নগদ কী হিসাব? সম্পদ। ব্যয় ডেবিট হলে ই মাইনাস, সম্পদ ক্রেডিট হলে এ মাইনাস। আমাদেরকে শিট শিখিয়ে দিল। তাহলে আসেন আমরা আগে, এবার হচ্ছে 11 তারিখের কাজ। বলে যে ই মাইনাস করার জন্য, তাহলে ই মাইনাস করে দিচ্ছি। বিজ্ঞাপন 12,000, তো 12,000 করে দিচ্ছি আমরা, 12,000 ই মাইনাস। অন্যদিকে এখানে লিখে দেব বিজ্ঞাপন খরচ, বিজ্ঞাপন ব্যয়। আর নগদ সম্পদ বলে যে এ মাইনাস করেন, তো আমরা এর ঘরে আসি, তাও 12,000 টাকা আমরা এখানে কী করলাম? মাইনাস করে দিলাম। আমাদের কাজ এখানে শেষ। আর এরপরে আসেন এই তারিখের কাজ শেষ, পরবর্তী তারিখ 11 পরে 16 তারিখ, তাহলে জানুয়ারি 16 তারিখ আসি। এবার আপনি যাই আবার উপযোগ বিল পরিশোধ করলে টাকা চলে যায়। আপনারা সবাই জানেন টাকা চলে গেলে নগদান ক্রেডিট। কেন গেলে? উপযোগ বিলের কারণে। সো উপযোগ বিল ডেবিট, আর টাকা চলে গেছে বিদায় নগদ টাকা চলে গেল নগদান ক্রেডিট। তাহলে উপযোগ বিল হচ্ছে যে ব্যয় হিসাব, আর নগদ হচ্ছে যে কি সম্পদ হিসাব। ব্যয় হলে ডেবিটে ই মাইনাস, আর সম্পদ ক্রেডিট হলে এ মাইনাস। তো আশা করি এটা আপনাদের ক্লিয়ার। আমরা এখন উপযোগ বিল বলতেছি যে কি ই মাইনাস করার জন্য, তো আমরা তার ই মাইনাস করে দিচ্ছি 17,000 টাকা, 1, 2, 3। আর এখানে উপযোগ ব্যয়, আর নগদ কমলো 17,000 টাকা। উপযোগ ব্যয় মানে বিয়োগ করতে হবে। অন্যদিক দিয়ে 17,000 টাকার নগদ কমাই দিতে বলতেছে, তো নগদও কমাই দিচ্ছি 17,000। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এটা গেল আমাদের 16 তারিখ। 16 তারিখের পরে এবার আসেন আমরা যাচ্ছি জানুয়ারি 21। আসেন 21 কী বলে আমরা একটু দেখি। ধারে অফিস সাপ্লাইস ক্রয়। আমরা জানি ক্রয়ের ক্ষেত্রে ধারে ভাগে উল্লেখ থাকলে পাওনাদার ক্রেডিট, আর যে কারণে হচ্ছে সে ডেবিট। সো অফিস সাপ্লাইস ডেবিট, অফিস সাপ্লাইস ডেবিট। আর কি ক্রেডিট? বাকিতে কিনছিলাম না হয় ধারে, আচ্ছা গেল পাওনাদার ক্রেডিট। তাহলে পাওনাদার ক্রেডিট। অফিস সাপ্লাইস আমরা জানি সম্পদ, আর পাওনাদার দায়। সম্পদ ডেবিট হলে এ প্লাস, আর পাওনাদার দায় ক্রেডিট হলে এল প্লাস। আমরা শিট থেকে শিখেছি এগুলা। তাহলে আসেন, একটা হচ্ছে এল প্লাস বলতেছে, আর একটা হচ্ছে এ প্লাস বলতেছে। তো এ প্লাস করে আগে অফিস সাপ্লাইজের ঘর নাই, আমাদেরকে অফিস সাপ্লাইজের ঘরটা করে নিতে হবে। আমরা করে নিচ্ছি অফিস সাপ্লাইস। এখানে লিখে নেন অফিস সাপ্লাইস, তাহলে অফিস সাপ্লাইজের ঘর করলাম। এখন বলতেছে অফিস সাপ্লাইজ বাড়ানোর জন্য এ প্লাস, আমরা সেটা বাড়াই দিচ্ছি 17,000 টাকার, 17,000 টাকা বাড়াই দিলাম। অন্যদিক দিয়ে বলতেছে পাওনাদার মানে দায় মানে এল বাড়াইতে, আমরা এলের ঘরে পাওনাদারের নাম দিলাম একটা, পাওনাদার। বাড়াইতে বলতেছে তাও কত? 17,000 আমরা বাড়াই দিলাম। এখানে আর আমাদেরকে মন্তব্যের ঘরে কিছু লিখতে হবে না, কারণ ই এর উপর কোনো ইফেক্ট কিন্তু পড়ে নাই। তাহলে এটা গেল 21 তারিখ। 21-এর পরে আসেন যে সেই তারিখটা কত? 28 তারিখ। তাহলে আসেন জানুয়ারি 28। 21-এর পরে 28, গ্রাহকদের ধারে সেবা প্রদান করা হলো। আর আমরা সবাই জানি ধারে সেবা প্রদান করলে টাকা আসার কথা থেকে আসার ক্ষেত্রে ধারে বাকিতে উল্লেখ থাকলে দেনাদার ডেবিট, আর যেহেতু ধারে সেবা ক্রেডিট। তাহলে দেনাদার হচ্ছে সম্পদ, আর সেবা হচ্ছে যে আয়। তাহলে সম্পদ দায় সেটা কোনো হিসাব ডেবিট হলে, সম্পদ ডেবিট হলে এ প্লাস, আর আয় ক্রেডিট হলে ই প্লাস। তাহলে এক জায়গায় বলতেছে যে কি আমাদেরকে 28 তারিখ দেনাদার নামের সম্পদ বাড়াইতে হবে, কিন্তু দেনাদারের ঘর নাই, করে নিব দেনাদার বাড়াই দিলাম। তাহলে দেনাদার 28 তারিখ বাড়বে বলতেছে, তো বাড়াই দেন কত টাকা? 1,75,000 টাকা। বাহ, আসেন 1,75,000, 175,123।
1,75,000 আর 1,75,000 অন্য দিক দিয়ে সেবায়, তাহলে সেটাও বাড়াই দিব আমরা 28 তারিখ 1,75,000। এখানে লিখে দিব কেন আসলো সেবা আয়। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা এখান পর্যন্ত আমরা ক্লিয়ার। এবার আসেন তারপরে যাই, গ্রাহকদের সেবা গেল ধারে 28 তারিখের পরে আসেন 30 তারিখ। আসেন 30 তারিখ। 30 তারিখে বলছে যে 28 তারিখে গ্রাহকের সেবার বিল চেকে পাওয়া গেল। তাহলে বুঝেই যাচ্ছে যে কি সেটা আমরা 28 তারিখে যে টাকাটা পেতাম সেটা তো আমরা পাই নাই, এই কারণে আমরা দেনাদারকে ডেবিট করেছি। আর এখন সেই টাকাটা কিসে পাইলাম? চেকে পাইলাম। তাহলে চেকে পাইলে আমরা জানি ব্যাংক হিসাব ডেবিট। সো ব্যাংক ডেবিট। আর কেন? এখানে আপনি প্রাপ্য বিলও লিখতে পারেন, আবার দেনাদারও লিখতে পারেন, কোনো সমস্যা নাই। দেনাদার ক্রেডিট। তাহলে ব্যাংক সম্পদ, দেনাদারও সম্পদ। সম্পদ ডেবিট হলে এ প্লাস, ক্রেডিট হলে এ মাইনাস। তাহলে এক জায়গায় বলতেছে যে কি চেকের মাধ্যমে টাকাটা পাইছি 1,75,000, তার জন্য আমাদের ব্যাংক নামের অ্যাকাউন্টস বাড়াই দিতে। সো ব্যাংক 1,75,000 বাড়াই দিব আমরা, প্লাস করতে বলতেছে 1,75,000। আবার অন্য দিক দিয়ে দেনাদার নামের সম্পদ কমে যাচ্ছে 1,75,000, 1,75,000 কমাই দেন। তো সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে একটা প্রশ্ন থাকে যে স্যার এখানে তো 28-30 তারিখে কোনো টাকার কথা উল্লেখ নেই, কিন্তু বলে দিয়েছে যে 28 তারিখের টাকাটা পেলেন, তাহলে 28 তারিখের টাকাটা নিঃসন্দেহে কত? 1,75,000 স্পষ্ট দেখা যাচ্ছে। তো সেই টাকাটা আমরা পেলাম, ব্যাংকে পেলাম, ব্যাংক বাড়ালাম, আর অন্য দিক দিয়ে দেনাদার কমে গেল, মানে সম্পদ কমে গেল, কমিয়ে দিলাম। তাহলে আসেন সর্বশেষ তারিখ যেটা সে 31 তারিখ। সে কি বলতেছে দেখি, অফিস সাপ্লাইজের মূল্য পরিশোধ করলে টাকা চলে যায়, আর টাকা চলে গেলে পাওনাদার ক্রেডিট। তো পাওনাদার ক্রেডিট। আর সেই টাকাটা কার কারণে গেল? পাওনাদার ক্রেডিট, ডেবিট। টাকা চলে গেছে, সো পাওনাদার ডেবিট। আর নগদ টাকা চলে গেল বিদে নগদান হিসাব, নগদান ক্রেডিট। আবার বলতেছি মূল্য পরিশোধের কারণে আমাদের টাকা চলে গেল নগদান ক্রেডিট, আর টাকা কার কাছে যায়? পাওনাদারের কাছে, পাওনাদার হিসাব ডেবিট। তো পাওনাদার হচ্ছে দায়, আর নগদ হচ্ছে যে সম্পদ। দায় ডেবিট হলে এল মাইনাস, আর সম্পদ ক্রেডিট হলে এ মাইনাস। তাহলে আসেন আমরা করে দিচ্ছি পাওনাদার কোথায়? ওকে কমাই দিতে বলতেছে, কমিয়ে দিচ্ছি। আসেন কত টাকা? 10,000 টাকা। 10,000 টাকা কমাই দিলাম। অন্যদিকে নগদান ক্রেডিট সে সম্পদ নাকি 10,000 টাকা কমাই দিতে হবে, কমিয়ে দিলাম। তাহলে আমাদের 30 তারিখের কাজ এতটুকুই। তো সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা আমাদের লেনদেনগুলো সবগুলো বসিয়ে দিলাম। এবার আসেন ক্যালকুলেশনের পর্ব, মানে যোগ বিয়োগের পর্ব। তো সেটা আমরা এবার যোগ বিয়োগ করি। প্রথম আমরা প্রত্যেক ঘরে টাকা নামাবো। প্রথমত আছে 15 লাখ, 1, 5, 1, 2, 1, 2, 3, 15 লাখ টাকা আমরা লিখলাম। এরপর আসে 75 প্লাস, তো 75,000, 1, 2, 3। এরপরে বলতেছে কি 12,000 মাইনাস, আমরা 12,000 মাইনাস করতে বলতেছে, করলাম। এরপরে বলতেছে 17,000 মাইনাস, তো আমরা 17,000 মাইনাস করলাম। তারপরে বলতেছে যে কি 10,000 মাইনাস, তো আমরা 10,000 মাইনাস করে দিলাম। তাহলে টোটাল আমাদের টাকা আসতেছে 15,36,000, 15,36,000, 3 6, তাহলে 15, 3, 6, 1, 2, 3, 15,36,000 টাকা। এরপর আসেন এখানে আসি, দ্বিতীয় ঘরে যাই। আসে কত? 7,20,000। তারপরে আসেন যে মাইনাস 40,000, 40। তারপরে দেখাচ্ছে কত? প্লাস 1,00,000, 175,123, 1,75,000। তাহলে আমাদেরকে দেখাচ্ছে টোটাল কত? 8,55,000 টাকা। তা আসেন আমরা 8,55,000 টাকা লিখে দিই, 855। এরপরে অফিস সাপ্লাইজ 17,000 সে সরাসরি বসে গেল। এরপরে এখানে তো ব্যালেন্স নেই। তারপরে আসেন পাওনাদার 10,000 গেলে 7,000,
এরপর আসেন সর্বশেষ কাউন্টটা করি আমরা 22,20,000। এরপর আসেন +7 আবার 7 1 2 3, এরপরে -40 দেখাচ্ছে, 40 করে ফেলি, তারপরে -12 দেখাচ্ছে, -12,000, তারপরে আবার -17 দেখাচ্ছে, -17, তারপরে +175 +175 1 2 3, তাহলে 1,75,000 টোটাল দেখাচ্ছে দায়ের দিকে 30,76,000 টাকা। তাহলে 30 7 6 1 2 3, তাহলে আমরা দায়ের দিকে দেখতে পাচ্ছি 30,76,000। আমাদের এখানে আমরা একবার করে দেখি অ্যাকাউন্টসটা কেমনে। আবার 22,20,000 প্লাস 75 1 2 3 75,000, সরি এখানে হচ্ছে যে কত 3 লক্ষ না, হ্যাঁ 30 লক্ষতে দেখাচ্ছে। আবার দেখতেছি 75,000 মাইনাস 40,000 মাইনাস 12,000 মাইনাস 17,000 প্লাস 175 1 2 3, 24,01,000 টাকা দেখাচ্ছে। তাহলে আমরা সেটা ভুল হয়েছিল ক্যালকুলেশন, সেটা আমরা করব। 24,01,000, তাহলে 24,01,000 টাকা যোগ 7,000, টোটাল 24,08,000। তাহলে আমরা এখানে লিখলাম 24,08,000। যদি আমাদের এ পাশের টাকা মিলে তাহলে আমাদের অঙ্ক হবে, না হলে হবে না। তাহলে এখানে আসেন আমরা দেখি 15,36,000, 15 3 6 36,000, তারপর 8,55,000, 8 5 5 8,55,000 অ্যান্ড সর্বশেষ 17,000, 17 1 2 3। তাহলে টোটাল আমাদের এখানে তাও 24,08,000 টাকা, 24,08,000। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই ছিল অঙ্ক 24,08,000, 24,08,000। এটা ছিল যে পাঠ্যবই সৃজনশীল 6-এর গ। তো আশা করি বুঝতে পেরেছেন। আজকের অঙ্ক এতটুকুই। আগামী ক্লাস পর্যন্ত ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।